সেদিন সন্ধ্যা 6:05 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টারমাইকে যখন বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটি অবতরণ করল, তখন আকাশে এক অদ্ভুত বিষণ্ণতা নেমে আসে। বৃষ্টি ঝড়ে যেন আকাশও কাঁদছিল এক নক্ষত্র পতনের শোকে। সেই বিমানের কার্গো হোল্ডে ছিল একটি সাদামাটা কফিন, চাকচিক্যহীন, আড়ম্বরহীন, ঠিক যেমনটা সেই মানুষটা চেয়েছিলেন। কিন্তু কেউ জানতই না যে এই সাধারণ কফিনের ভেতরে শায়িত আছেন এমন একজন মানুষ, যিনি নিজের মৃত্যুর কথা আগেই যেন জানতেন, যিনি নিজের শেষ যাত্রার প্রতিটি বিবরণ দিয়ে গিয়েছিলেন মৃত্যুর বহু আগে। এই গল্প সেই মানুষটির, ওসমান বিন হাদি, ইনকিলাব মঞ্চের সেই লড়াকু মুখপাত্র, যার জীবন ছিল এক জ্বলন্ত আগ্নেয়গিরি এবং যার মৃত্যু হয়ে উঠেছে এক অমীমাংসিত রহস্যের নাম। গল্পটা শুরু করতে হবে একটু পেছন থেকে। 1996 সাল, ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার খাসমহল এলাকা। সেখানে একটি টিনশেড ঘরে জন্ম নিয়েছিলেন এক শিশু। পুড়েকুটে একটা বাড়ি, চারপাশে সবুজ ধান ক্ষেত আর মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী জীবন। এই পরিবেশে বড় হয় সেই শিশুটি কেমন করে একদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে সাহসী কণ্ঠস্বর হয়ে উঠবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। ছোটবেলায় সে অন্য 10টা বাচ্চার মতোই খেলাধুলা করত, গ্রামের মেঠো পথে দৌড়াতো, কাদামাটিতে খেলত। কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম দ্যুতি। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন, এই ছেলে একদিন অনেক বড় হবে। তারা জানতেন না কতটা সত্যি হবে তাদের এই ভবিষ্যৎবাণী, এবং তারা এটাও জানতেন না যে এই বড় হওয়ার মূল্য কত ভয়ঙ্কর হতে পারে। ওসমান হাদির শিক্ষা জীবন শুরু হয়েছিল নেসারাবাদ কামিল মাদ্রাসায়। সেখান থেকে তিনি যে মেধার পরিচয় দিয়েছিলেন সেটা ছিল অসাধারণ। প্রতিটি পরীক্ষায় তার ফলাফল ছিল ঈর্ষণীয়। শিক্ষকরা বুঝতে পেরেছিলেন এই ছেলের ভেতরে এক অদম্য শক্তি আছে, যা তাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। এরপর তিনি পৌঁছে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে প্রতিটি প্রজন্মের শ্রেষ্ঠ মেধাবীরা একত্রিত হয়। কিন্তু হাদি শুধু পড়াশোনায় মনোযোগ দেননি, তিনি দেখতে পেয়েছিলেন সমাজের অন্যায় অবিচারগুলো। তিনি অনুভব করতে পেরেছিলেন সাধারণ মানুষের কষ্ট, এবং তিনি ঠিক করেছিলেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। 2024 সালের গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। সে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে ওসমান হাদি ছিলেন অন্যতম প্রধান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি হয়ে উঠেছিলেন জনতার কণ্ঠস্বর। তার প্রতিটি বক্তৃতা ছিল আগুনের মতো, তার প্রতিটি স্লোগান ছিল বজ্রের মতো। রাজপথে যখন তিনি মাইক হাতে দাঁড়াতেন, তখন হাজার হাজার মানুষ তার কথা শুনত মন্ত্রমুগ্ধের মতো। তিনি বলতেন সত্য কথা, তিনি বলতেন অন্যায়ের বিরুদ্ধে কথা, এবং তিনি জানতেন এই সত্য বলার মূল্য কি হতে পারে। এখানে একটা বিষয় বলা দরকার, যা অনেকেই জানেন না। ওসমান হাদি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন কবি, একজন চিন্তাবিদ। তার লেখা কাব্যগ্রন্থগুলো পড়লে বোঝা যায় তার মনের গভীরতা কতটা অতল ছিল। তিনি লিখতেন জীবন নিয়ে, মৃত্যু নিয়ে, সংগ্রাম নিয়ে। তার প্রতিটি লেখায় ফুটে উঠত এক দার্শনিক মনের প্রতিচ্ছবি। কিন্তু এখন আসল রহস্যের দিকে যাওয়া যাক। 19 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। সেই তথ্যে বলা হয় যে ওসমান হাদি মৃত্যুর আগেই নিজের শেষ যাত্রা সম্পর্কে বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন 3টি ইচ্ছার কথা। প্রথম ইচ্ছা ছিল তার কফিন নিয়ে। তিনি বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজাও হই নাই যে আমার স্পেশাল কফিন লাগবে। খুব সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হতে চাই। এই কথাগুলো শুনলে শিউরে উঠতে হয়। একজন মানুষ কিভাবে নিজের মৃত্যু সম্পর্কে এতটা নিশ্চিত হতে পারেন? তিনি কি জানতেন তার সময় ফুরিয়ে আসছে? তিনি কি অনুভব করতে পেরেছিলেন মৃত্যুর সে পদধ্বনি? তার দ্বিতীয় ইচ্ছা ছিল দাফন সম্পর্কে। তিনি চেয়েছিলেন তার বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হতে। ঝালকাঠির নলসিটি উপজেলার সেই খাসমহল এলাকা, যেখানে তার পৈতৃক ভিটা, টিনশেডের সেই সাধারণ ঘর যেখানে তিনি বড় হয়েছেন, মাটির সেই টান যা তাকে বারবার ফিরিয়ে নিয়ে যেত তার শৈশবের স্মৃতিতে। তিনি চেয়েছিলেন সেখানেই চিরদিনের জন্য থেকে যেতে, বাবার পাশে। যে বাবা তাকে শিখিয়েছিলেন সততার পথে চলতে, যে বাবা তাকে শিখিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কিন্তু তৃতীয় ইচ্ছাটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হৃদয় বিদারক। মৃত্যুর কিছুদিন আগে এক জনসমাবেশে তিনি বলেছিলেন, যদি আমার বুকে অথবা আমার মাথায় গুলি করা হয়, রাষ্ট্রের কাছে আমার শেষ চাওয়া হলো যেন ঘাতককে গ্রেফতার করে বিচার করা হয়। এই কথাটি ভাবুন তো একবার। একজন মানুষ জানেন তাকে হত্যা করা হতে পারে, তিনি জানেন তার বুকে বা মাথায় গুলি করা হতে পারে, এবং তার একমাত্র চাওয়া ছিল বিচার, শুধুই বিচার। কিন্তু সে বিচার কি হবে? এই প্রশ্নটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। 12 ডিসেম্বর, তারিখটা মনে রাখুন। এই তারিখটা বাংলাদেশের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে।
সেদিন বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ওসমান হাদি। তিনি জনতার সামনে বক্তৃতা দিচ্ছিলেন। তার সে চিরচেনা আগুন ঝরা কণ্ঠে তিনি বলেছিলেন অধিকারের কথা, ন্যায় বিচারের কথা। ঠিক সেই মুহূর্তে একটি চলন্ত মোটরসাইকেল এগিয়ে এলো। মোটরসাইকেলে দুজন আরোহী। তাদের মুখ ঢাকা ছিল, তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। তারপর গুলির শব্দ, একটি মাত্র গুলি, কিন্তু সেই গুলি লক্ষ্য ভেদ করল। বুলেটটি বিদ্ধ হলো ওসমান হাদির মাথায়, ঠিক যেখানে তিনি বলেছিলেন গুলি করা হতে পারে। এরপর যা ছিল তা ছিল বাঁচানোর এক মরিয়া লড়াই। প্রথমে তাকে নিয়ে যাওয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। বুলেটটি তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি করেছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া হলো তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে। সেখানেও চিকিৎসকরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেন, কিন্তু কোনো উন্নতি হলো না। অবশেষে শেষ চেষ্টা হিসেবে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হলো সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল বিশ্বের সেরা চিকিৎসা ব্যবস্থার একটি। সেখানেও তাকে বাঁচানোর সব চেষ্টা করা হলো। এক সপ্তাহ ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেন এই যোদ্ধা, কিন্তু শেষ রক্ষা হলো না। ঘাতকের বুলেট জিতে গেল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের হিমশীতল মর্গে তার নিথর দেহ শায়িত করা হলো। শেষ হলো তার জাগতিক লড়াই, কিন্তু শুরু হলো আরেক লড়াই, ন্যায় বিচারের লড়াই, ঘাতককে খুঁজে বের করার লড়াই। এবং এই লড়াইয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ নিশ্চিত করেছেন সব আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষ করেই হাদির মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার বিকেলে সিঙ্গাপুর থেকে দেশের পথে রওনা হওয়া কফিনটি সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ঘাতক কে? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি পুরোপুরি। তবে যে খবর পাওয়া যাচ্ছে তা আরও আশঙ্কাজনক। জানা গেছে হাদির উপর হামলাকারী বা ঘাতক চক্র হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এই তথ্যটি যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি আরও জটিল। ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগ অবরোধ করে যে স্লোগান তুলছিল তা ছিল দিল্লি না, ঢাকা, ঢাকা, ঢাকা। এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বক্তব্য না, এটা এখন অস্তিত্বের প্রশ্ন। যদি ঘাতক সীমান্তের ওপারে নিরাপদ থাকতে পারে তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। যদি একজন জনপ্রিয় নেতাকে প্রকাশ্যে হত্যা করে ঘাতক পালিয়ে যেতে পারে তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তাটা আসলে কোথায়? এখন আসা যাক রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার কথায়। প্রধান উপদেষ্টা নিজে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে হাদির মৃত্যুর খবরে। শিক্ষার্থীদের আবেগ আজ বাঁধ ভেঙেছে। ঝালকাঠির সে ছোট্ট গ্রাম যা এখন শোকে ডুবে আছে। হাদির বোন মাসুমা সুলতানা যখন ভাইয়ের স্মৃতিচারণ করছেন, কান্নায় ভেঙে পড়ছেন, তখন সেই কান্না কেবল পরিবারের নয়, পুরো দেশের। একটা কথা বারবার মনে পড়ে। মৃত্যুর আগে এক বক্তৃতায় হাদি বলেছিলেন, রাষ্ট্রকে আমার জন্য ন্যূনতম নিরাপত্তা দেওয়ার দরকার নেই। এই অভিমানী কথাটি কি গভীর অর্থ বহন করে ভাবতে পারছেন? এখন প্রশ্ন হলো আমরা কি করব? জাতি হিসেবে আমরা কি শুধু শোক পালন করে দায়িত্ব শেষ করব, নাকি ন্যায় বিচারের জন্য অবশ্যই লড়ে যাব?